কেমন আছো স্নেহের ছাত্রছাত্রীরা? থার্ড সেমিস্টারের ঘাটিয়া সাজেশনস নিয়ে চলে এলাম। ঘাটিয়া সাজেশনস কেন বলছি, মানে স্যার কি বললো এটা ঘাটিয়া, মানে কোনো ইউটিউবে তোমরা এই কথা শুনতে পারবে না যে যদি কোনো একটা সাজেশনস কেউ আপলোড করছে সেটাকে সে ঘাটিয়া বলছে। হ্যাঁ, আমি ঘাটিয়া বলছি, আমি ঘাটিয়া বলছি। তার দুটো কারণ রয়েছে। এই প্রথম কোনো একটা সাজেশনস তৈরি করতে আমার এতদিন লেগে গেল, এই প্রথম। 2 নম্বর, কমেন্টে স্যার আপনি সব দিচ্ছেন কিন্তু আমাদের এইটা দিচ্ছেন না। এবং আমাকে যারা যারা চেনে যে আমি সাজেশন দেওয়ার আগে না 1000 বার সেটাকে স্ক্রুটিনি করি, 1000 বার তাকে চেক করি, পর্যবেক্ষণ করি, তারপরে আপলোড করি। ঘাটিয়া কেন বলছি জানো তো? ঘাটিয়া মানে হচ্ছে আমার কাছে সব থেকে নিকৃষ্ট মানের এই সাবজেক্ট। বাংলা বিষয়টা যারা ভালোবেসে নিয়েছিলে, যারা মন প্রাণ আবেগের সঙ্গে বিষয়টাকে নিয়েছিলে, তারা যখন বইটাকে হাতে পেয়েছে, থার্ড সেমিস্টার সিলেবাস দেখেছে, তখন তাদের মাথায় চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এমনকি আমার নিজের, আমি একটু অন্যরকম ডাইরেক্ট বলতে ভালোবাসি। যদি মনে হয় এই স্যারটা আমাদের রাগটাকে তার সামনে প্রকাশ করছে বা তার মাধ্যমে প্রকাশ হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় এই সাবজেক্টের যে একটা রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, সেটা তোমাদের ওই ক্ষোভটা আমি প্রকাশ করছি, তাহলে কমেন্ট করে জানাও যে স্যার আপনি আমাদের রাগটাকে আজকে বার করলেন। এটা কোনো সিলেবাস হলো নাকি? 4টে ইউনিট, একটা ইউনিটে যে সিলেবাস রয়েছে, একটা ইউনিটে এত বিষয় রয়েছে, ওটাতেই মেজর 1 হয়ে যাওয়া দরকার, ওটাতেই মেজর 1 হয়ে যাবে। এত সিলেবাস, একক মানেই রয়েছে, তার আবার 4টে একক। এই জন্য বললাম 1 নম্বরের ঘাটিয়া সাজেশনস নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। বলবো, কোশ্চেন বলবো, যেমন ঘাটিয়া সাজেশনস তেমনি ঘাটিয়া কথাবার্তা বললাম, তাই না? কিছু যদি ভুল বলে থেকে কিছু মনে করো না, সিরিয়াসলি বলছি। আমার লাইফে প্রথম এরকম একটা সাজেশনস মানে প্রকাশ করছি, লাইফে প্রথম এরকম একটা সিলেবাস দেখছি যার সংখ্যা প্রচুর। তো আজকে তোমাদের মাত্র মেজর 1 এর বাংলার মাত্র 10টা প্রশ্ন বলবো। শেষে 2-3টে টিকা রেখেছি, মাথায় রাখবে। 2-3টে টিকা, টিকা বেশি রাখিনি, টিকা প্রচুর রয়েছে। এবার কোনটা দেবে ভগবানই জানে। তো আমি মোটমাট তোমাদের 10টা প্রশ্ন বলবো, 5-10 মিলিয়ে, এবং আশা করছি এই কোশ্চেন গুলো তো দেবেই এবং মেজর 1 এর সাপ্লি তোমাদের আসবে না। ওকে? এবং তোমরা নিজেরা খুঁজে পাচ্ছ না স্যার এত এত প্রশ্ন, কোনটা করবো কোনটা ছাড়বো, সেরকম কন্ডিশন আমার নিজেরও ছিল। তো অনেক ভাবে পর্যবেক্ষণ করে 4-5 বার সেটাকে দেখে উল্টে পাল্টে আজকে তোমাদের সাজেশন তৈরি করলাম। একদম মক্ষম ভিভিআই থেকে, যদি ভিভিআই বলো, একদম সেরকম মাত্র 10টা প্রশ্ন এনে দিলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য। আর যদি প্রথম থেকে শোনা কথাগুলোতে মনে হয় যে এই একটা প্ল্যাটফর্ম পেলাম, এই একটা শেয়ার পেলাম, যে একদম আমাদের মনের কথাটা বলার পর, আর অবশ্যই এর সাজেশন দেওয়া অত সহজ নয় যে দুম করে দিয়ে দিল, আদার স্কুলের মতন কিন্তু এটা নয়। স্যার যে আজকে দেরি করে আপলোড করলো তার পেছনে কারণ বুঝতে পারছি, তার মানে স্যার পারফেক্ট সাজেশন তৈরি করার জন্য ওয়েট করছিল। একদম ঠিক। তাহলে এবার সাবস্ক্রাইব করো, যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি, সাবস্ক্রাইবটা করো। আর যদি এর পরেও না করো, তাহলে তোমাদের জন্য দিন রাত এক করে কোনো লাভ নেই। আশা করছি করে নিয়েছো। চলো শুরু করছি। মেজর 1 বাংলার গুরুত্বপূর্ণ মাত্র 10টা প্রশ্ন বলে দেবো। ওকে? অর্থাৎ নাটক থেকে হয়তো 2টো, প্রবন্ধ থেকে হয়তো 1টা, তারপর হয়তো তোমাদের শেষে যেটা রয়েছে সেখান থেকে হয়তো 3টে, গদ্য থেকে হয়তো 3টে, গদ্য থেকে না বিয়ে টিকাগুলো রয়েছে। তো এরকম করে করে টোটাল 10টা কোশ্চেন করেছি, আর শেষে তোমাদের টিকাগুলো একটু বলে দেবো, ভালো করে দেখে নাও। চলো দেখে নাও কোশ্চেন রেডি আছে কিনা, এবং তোমরা আজকের এই সাজেশনটা এসএন একাডেমির তরফ থেকে পেয়ে কতটা খুশি হলে অবশ্যই কিন্তু জানাবে। চলো শুরু করো। তোমাদের বাংলা সাহিত্য ইতিহাস থেকে মেজর 1 এর বাংলার এবার চলো বলে দিই সেই তৈরি করা অনেক প্রতীক্ষার অবসর হলো। ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, যেটা তোমরা আশা করছি প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাচ্ছ, গদ্য থেকে বলছি, ইউনিট 1 থেকে। কি না, বাংলা গদ্যের উদ্ভব আর ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা। হয়ে গেল, এইটা করছো প্রথমেই। ওকে? আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যেটাই দেবে এই কোশ্চেন অ্যান্সার লিখবে যদি তৈরি করা থাকে। আচ্ছা, নেক্সট তোমরা করছো বাংলা গদ্যের বিকাশে রামমোহন আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এখানের মধ্যে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা একটু বেশি করে দেখবে। হ্যাঁ, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। দুটোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা বার করতে অনেকদিন লেগেছে, এমন অবস্থা। হয়ে গেল, বলে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা গদ্যের বিকাশে অক্ষয় কুমার দত্ত আর ভূদেব। অক্ষয় কুমার দত্ত, ভূদেবের মধ্যে ভূদেবটা একটু বেশি করে দেখবে।
ওকে। আচ্ছা, নেক্সট তোমাদের বলে দিচ্ছি, এবার তিনটে কোশ্চেন হলো, তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম। এরপরে টিকাটা বলে দিচ্ছি, যেহেতু টিকাটা এখানে রয়েছে এবং টিকা দেওয়ার চান্স রয়েছে, তাই টিকা কিন্তু খুব কম দেবে, ডাইরেক্ট কোশ্চেন্সই দেবে, তো বাদ দাও। তো টিকার মধ্যে তোমরা কি করবে, যেটা করছো মার্কিং করেছি, আড়ালে ঘরে দুলালটা করবে, হুতুম প্যাচের নকশা করবে, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, বামাবধিনী, ব্যাস এই পাঁচটা করছো। আশা করছি পাঁচটার মধ্যে তোমরা টিকা পেয়ে যাবে, আশা করছি বলেছি, কিন্তু মাথায় রাখবে পেয়ে যাবে, এতটাই ইম্পর্টেন্ট। যত টিকা আছে তার মধ্যে মাত্র এই কটা, তাহলে গদ্য থেকে কোশ্চেন শেষ। এরপরে তোমাদের কাব্য ও কবিতা থেকে কটা কোশ্চেন রেখেছি, একটা, দুটো, তিনটে। ওকে, মাত্র তিনটে কোশ্চেন। কি করবে, যুগসন্ধির কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কৃতিত্ব। 2 নম্বর, বাংলা কবিতা ইতিহাসে মধুসূদন দত্তের স্থান। অর্থাৎ কাব্য কবিতার মধ্যে এগুলো পড়বে, মেঘনাদ বধ, বীরাঙ্গনা, এগুলো কিন্তু তোমাদের পাঁচেও দিতে পারে আলাদা করে, যে বীরাঙ্গনা কে লিখেছে, কবি কৃতিত্ব আলোচনা করো, ওই জন্য তোমরা ওইভাবে করবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, নেক্সট তোমরা যেটা করবে, লাস্ট লাস্ট তিনটে বলেছিলাম, দুটো হয়ে গেল, লাস্ট কি করবে না, আমি সেই প্রথম বাংলা কবিতায় নিজে সুর শুনলাম, বিহারীলাল সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য। বা এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে, যখনই ঘুরে দেওয়াটা বলবো তখন বুঝবে যে স্যার এটা তো আমি পড়েছি। সেটা কি না, বাংলা কবিতা ইতিহাসে কাকে ভোরের পাখি বলা হয়, বুঝে গেছো, কোশ্চেনটা হচ্ছে এইটা। অর্থাৎ আমাদের বিহারীলাল যিনি রয়েছেন তাকে ভোরের পাখি বলা হতো, এই কোশ্চেনটা। তাহলে তিনটে কোশ্চেন হয়ে গেল। ওকে, নেক্সট, কথা সাহিত্য। কথা সাহিত্য থেকে তোমরা করবে বাংলা উপন্যাসে, অর্থাৎ দিয়েছি কথা সাহিত্য থেকে দিয়েছি বাবা তোমাদের তিনটে দিয়েছে। হ্যাঁ, তিনটে দিয়েছি। তো কথা সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন, তার মধ্যে তিনটে বার করা, তুমি ভাবো, বুঝতে পারছো যে হ্যাঁ স্যারের কেন এতদিন দেরি হলো, তাই না? মাত্র তিনটে বার করা তাকে সেখান থেকে কত সহজ নয়। আচ্ছা আচ্ছা, টিচার রয়েছে যারা পড়াচ্ছে তাদের স্টুডেন্টস থেকে, তারা পর্যন্ত ঠিক করতে পারছে না যে কোনটা দেবো কোনটা দেবো না। এটাই রিয়েলিটি। যদি মনে হয় যে স্যার আপনি এই কথাটা ঠিক বলেছেন, যে আমাদের টিচার্সরাও বলছে যে সাজেশন করা যাচ্ছে না, তাহলে কমেন্টে লেখো, তার জন্য এত দেরি হয়েছে। আচ্ছা, তো দেখো কথা সাহিত্যের মধ্যে কি দিচ্ছি তোমাদের, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব। এবার বঙ্কিমচন্দ্রের মধ্যে তোমরা কপালকুণ্ডলা, রাজসিংহ, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের হুইল, এই চারটাকে দেখে রাখবে। এই চারটে যেন একটা নোটের মধ্যেই থাকে, এইভাবে দেখে রাখবে, আলাদা করে দিতে পারে কিন্তু, মাথা রাখবে। আচ্ছা, নেক্সট কটা দিচ্ছি বললাম, তিনটে, তাহলে একটা হয়ে গেল। আর দুটো, বাংলা কথা সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান, অর্থাৎ বিবার রাজ বিদ্রোহ যেগুলো লিখেছিলেন ওইটা কিন্তু পড়তে হচ্ছে। লাস্ট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক উপন্যাস, অর্থাৎ হাসিলি বা উপকথা বা বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে তোমাদের কিন্তু আমি কথা সাহিত্য থেকে তিনটে বললাম, তিনটেই দিলাম। ওকে, আচ্ছা, নেক্সট নাটক থেকে মাত্র তিনটে। কি করবে, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের কৃতিত্ব। এবার মধুসূদনের যেগুলো আছে সেগুলো রেখে দিতে হবে। পৌরাণিক আছে শর্মিষ্ঠা পদ্মাবতী, ঐতিহাসিক আছে কৃষ্ণকুমারী, রূপক আছে মায়াগর, রূপক দেখার দরকার নাই, তোমরা দেখবে মধুসূদনের ওই ধরে নাও পৌরাণিক, ঐতিহাসিক, প্রহসন। প্রহসন কি আছে না, একে কি বলে, সভ্যতা, গুরু শালিকের ঘাড়ে রোগ, এইগুলো কিন্তু। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের নাটক থেকে মেন একটা প্রশ্ন, এবং আসবেই মধুসূদন থেকে তোমাদের ওই ধরে নাও প্রহসনটা দেওয়ার চান্স প্রচুর, প্রহসনটা দেওয়ার চান্স প্রচুর রয়েছে। দীনবন্ধু মিত্রের নাটক ও প্রহসন বই পড়েছে। নাটক কি আছে, নীলদর্পণ, নবীন তপস্বিনী। আর প্রহসন কি আছে, সাধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী, এগুলো হচ্ছে দীনবন্ধু মিত্র থেকে। তাহলে বোঝা গেল, বোঝা গেছে এখান থেকে দুটো কোশ্চেন দিয়ে দিলাম। আর লাস্ট কি থাকবে বললাম, তিনটে, দুটো দিয়েছি, একটা মধুসূদন, 2 নম্বর দীনবন্ধু, আর 3 নম্বর কি, নাট্যশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। ঐতিহাসিক কি আছে, গুরু বিক্রম সরোজিনী। আর যদি প্রহসন লিখতে হয় তাহলে অলিক বাবু, হঠাৎ নবাব এবং হিতে বিপরীত। তার মানে কি, তোমাদের এর ভেতরে অ্যান্সারের মধ্যে কোন কোন পয়েন্টটা রাখতে হবে সেইটা বলে দিলাম। হ্যাঁ, মাথায় রাখবে, মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একটা কোশ্চেন হয় না, ওর মধ্যে তোমাকে এই এই পয়েন্ট গুলো রেখে নোটসটা বানাতে হবে। এইভাবে তোমরা করবে। আমি আমার স্টুডেন্টসদেরকে একটা নোটের মধ্যে সব থাকে এইভাবে পড়াচ্ছি, আমি এইভাবে করে আর কি, যাতে তাতে খাটতে বেশি না হয়, একটা নোটের মধ্যে সব পড়া হয়ে যায়। ওকে, তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ থার্ড ক্লাস ঘাটিয়া সাজেশন শেষ মেশ। তোমাদের কাছে মনে হলো যে না, একটু স্বস্তি পেলাম, অনেক কষ্টে স্যার দুটো তিনটে করে দিয়েছে, তাহলে হয়ে গেল। টিকা তো প্রথমেই বলে দিয়েছিলাম, টিকা শেষে বলছি না। তো এই হচ্ছে তোমাদের বাছাই করা, খুব কষ্ট করে এই কয়েকটা কোশ্চেন, প্রচুর কষ্ট। তো ঠিক আছে, এই প্রথম আমার এরকম হলো, প্রথম, ওই জন্য আজকে রাগটা প্রথমেই কিন্তু আমার প্রচন্ড লেগেছিল। কিছু মনে করে যদি খারাপ কিছু বলে থাকি, যদি বুঝতেই পারছো, কারণ আমি এমনি শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে গেছে, শিক্ষা ব্যবস্থা বলা কিছু নেই, তার উপর আবার এরকম সিলেবাস, মানে যেমন এইগুলো পড়ে জানা তোমরা সেই আইপিএস এর চাকরি পেয়ে যাবে, আইএএস হয়ে যাবে, বিরাট কিছু ডিএম ডিস্ট্রিক্ট কালেক্টর হয়ে যাবে, এমন ঘাটিয়া সিলেবাস করেছে। যে সিলেবাস বানিয়েছে
সে নিজে জানা না বেটা কি পড়তে হবে। তাকে যদি ধরা হয় যে বলো তুমি যাতে সিলেবাস পড়েছো, যদি তোমাকে ধরা হয় বলো তো দীনবন্ধু মিত্রের প্রহসন কি আছে, মাইকেল মধুসূদনের প্রহসন, সে নিজে জানে না, এরকম সিলেবাস মানে বসে আছে একক 4 পর্যন্ত ঘাটিয়া টাইপের হাজার হাজার সিলেবাস দিয়েছি। এইসব ছেলেমেয়েরা পড়তে পারবে এগুলো, কিন্তু সিলেবাস হয়েছে। এই সাজেশন বানা থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো আমি বহুত কষ্ট করে বানিয়েছি। তোমাদের যদি মনে হয় যে একটা প্ল্যাটফর্ম আছে, একটা স্যার আছে যে আমাদের কষ্টটা নিজের মতন করে বোঝে, যুক্ত থাকো, অনেক কিছু পাবে। ওকে। আর হ্যাঁ, ভিডিওটাকে না শেয়ার করো, স্বার্থপরতাগিরি করবে না, কারণ আমার মতন ওপেন বলার মতন কাউকে পাবেও না। পরিষ্কার বলতে ভালোবাসি। 2 নম্বর, সাজেশন দেওয়ার আগে হাজারবার ভেবে তারপর আপলোড করি, এটা মাথা রাখবে। যেমন আমি সাজেশন বানাই না, ফোন আমার থেকে বহু দূরে থাকে, বহু দূরে, কারণ মাথা ঠান্ডা না থাকলে অনেক কিছু হয়ে যায়। ওই জন্য অনেক কষ্টের ফলে এই তোমাদের সাজেশন ওই কটা কোর্সেস দিয়ে দিলাম। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, একটু পারলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। চলো দেখা হচ্ছে আজকে মেজর 2 বাংলা সাজেশন নিয়ে খানিকক্ষণ পরে। চলো।